যে আপনারা গত দুদিন ধরে মানে একটা রাজনীতি চলছে, এর মধ্যে সেনাবাহিনীকে ঢুকানোর চেষ্টা হচ্ছে। সেটা হলো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কি পারবে না। এই প্রসঙ্গে বৃহস্পতিবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেই বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এবং শুক্রবার থেকে আমার যেন মনে হলো যে অনেকেই তার কথাটা পছন্দ করছেন না, এবং তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এদের নেতৃবৃন্দ পছন্দই করছেন না। প্রথমে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন, তারপরে রাতের বেলা আবার তারা একটা প্রেস কনফারেন্স করলেন, নাহিদ ইসলাম সেখানে স্পষ্টই বললেন ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে পছন্দ করছেন না। তো এখন এই যখন অবস্থা, তার মধ্যে আবার আমরা একই সময় দেখলাম যে ওনার উপদেষ্টা পরিষদের দুজন সদস্য মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা স্পষ্ট করেই বললেন। এবং ওনাদের বলার ভঙ্গিটাও কেমন যেন একটা তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আমার কাছে মনে হলো। তো আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সবগুলি মিলেই বলেন, কিন্তু একটা জায়গায় আমি একটু মানে বিশেষ জোর দিতে চাই, সেটা হলো একই উপদেষ্টা পরিষদের শীর্ষ ব্যক্তি যখন একটা কথা বলেন, ঠিক পরের দিন সেই কথার বিপরীত কথা, ওই কথাকে খণ্ডিত করে এমন বক্তব্য তার জুনিয়র দুজন উপদেষ্টা কি করে বলেন? এবং এটা কি সরকারের দুর্বলতা প্রমাণ করে না? একদম পাল ভাই, এটা সরকারের দুর্বলতা প্রমাণ করে এক। দ্বিতীয়ত সরকারের মধ্যে যে সমন্বয়হীনতা কাজ করছে সেটাও প্রমাণ করে। কারণ প্রফেসর ইউনূস হচ্ছেন এই সরকারের প্রধান, তিনি ক্যাবিনেটের প্রধান, তার নেতৃত্বে ক্যাবিনেটটা পরিচালিত হচ্ছে। তিনি যেখানে স্ট্রেট বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই এবং এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এবং আপনার মনে থাকবে কিছুদিন আগে তিনি কথা বলেছিলেন এই প্রসঙ্গে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। এবং আওয়ামী লীগ, আমরা যতদূর ধারণা করতে পারি, বা গতকালকেই জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকারে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত যে বক্তব্য দিয়েছেন, সেখানে আপনি খেয়াল করেছেন যে তিনি কিন্তু বলেছেন যে তারা মানে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয়, যদি তাদের নিবন্ধন বাতিল নাও হয়, এবং যদি তারা নির্বাচন করবার মতো অবস্থায় থাকেও, তারপরেও তারা ডক্টর ইউনূসের সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে না। তা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নাই নেয় তাহলে তার আলোচনার প্রয়োজনই নাই, এক। দ্বিতীয়ত, যেখানে প্রফেসর ইউনূস নিজে বললেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবছেন না, তার ঠিক পরের দিন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কি লিখলেন ফেসবুকে, যে আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, এটা মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি। এটার নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, ঘুরে উড়ে বাংলাদেশে, এই ঘুড়ি বাংলাদেশে আর উঠতে দেওয়া হবে না। এবং একই টোনে আপনি খেয়াল করেন যে আসিফ মাহমুদ লিখেছেন যে আওয়ামী লীগ ঘুড়ি বাংলাদেশে উঠতে দেয়া হবে না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে এ বিষয়ে এক হতে হবে। দুজনের স্ট্যাটাসই ঘুড়ি শব্দটা কমন, আপনি খেয়াল করেন। এবং মাহফুজ আলম যেটা লিখলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি দেশ, মানে এটা বিদেশীয় শক্তি নয়, বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি। খুবই আপত্তিকর কথা এটি। আপনি আওয়ামী লীগের গত 15 বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা করতে পারেন, এবং সেই সমালোচনাটা আওয়ামী লীগের না, সেই সমালোচনাটা শেখ হাসিনা এবং তার পরিষদ বর্গের, তার মন্ত্রী পরিষদে বা তার দলে যারা দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, সমালোচনাটা তাদের। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই শক্তিকে আপনি বলছেন বিদেশি শক্তি। এটি মাহফুজ আলম খুবই প্রজ্ঞাবান মানুষ, আমরা তার স্ট্যাটাস পড়ি, তার বক্তব্য শুনি, খুবই বিচক্ষণ এবং মেধাবী তরুণ বলে আমরা তাকে চিনি। ফলে এই শব্দটি তিনি সচেতন ভাবে লিখলেন কিনা আমি ঠিক জানি না। আবার আসিফ মাহমুদ সচেতন ভাবেই তিনি হয়তো বলেছেন, হ্যাঁ। এবং আসিফ মাহমুদ একই শব্দ ঘুড়ি, ওনারা ঘুড়ি শব্দটি কি বেছে নিয়েছেন। এইখানে আমি ঠিক জানি না যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, যেই সরকারের প্রধান, সর্বজন শ্রদ্ধেয়, তাই না, তিনি যখন একটা বিশেষ সিদ্ধান্ত দেন, তিনি যখন বলেন যে আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করব না, এটা তো আমরা ধরে নিই যে সরকার প্রধান যখন বলেন এটা হচ্ছে সরকারের ডিসিশন। তার পরের দিন কি করে একই ক্যাবিনেটের দুজন সদস্য ঠিক তার বিপরীত কথা বলেন? এটি কি এই দুজন উপদেষ্টা প্রফেসর ইউনূসের সিদ্ধান্তকে নাকচ করলেন? তারা কি প্রফেসর ইউনূসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ালেন? এখন মন্ত্রী, আপনি দেখবেন আমাদের সংবিধানে বলা আছে যে, আমি একটা কথা এখানে বলি, আমি আপনি ওটা বলবেন, আমি একটু ছোট্ট একটা বলে নিই। সেটা হলো যদি ওনাদের কোনো দ্বিমত থাকে, থাকতেই পারে, সব উপদেষ্টা একভাবে চিন্তা করে না, দ্বিমত থাকতে পারে, মানে ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয় না, সেটা মানে সেই কথাটাকে উনি পাবলিক করবেন কিভাবে? রাইট।
উনি আমি ওনার সেটাই সঙ্গে বললাম। ব্যক্তিগতভাবে আলাপ করতে পারতেন, আলাপ তাই না? করতে যে পারতেন। বলতে পারতেন, হ্যাঁ। জি। সেটাই কথা, যে এখন আমাদের সংবিধানে বলা আছে যে মন্ত্রী পরিষদ কালেকটিভলি দায়বদ্ধ থাকবে। কালেকটিভলি দায়বদ্ধ থাকা মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, তো উনি তো প্রধানমন্ত্রী পদমর্যাদা, প্রধানমন্ত্রী যা বলেন বাকিরা সেটা ক্যারি করেন, আমরা দেখেছি সেটা। কিন্তু আমরা এই প্রথম দেখলাম যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যা বলছেন তার ঠিক বিপরীতে গিয়ে দুজন ক্যাবিনেট সদস্য তার অবস্থানে দাঁড়াচ্ছেন। এখন এইটা, তারা যখন জুলাই আন্দোলনে ছিলেন তখন তারা অ্যাক্টিভিস্ট ছিলেন, অ্যাক্টিভিজম থেকে তারা কিন্তু সরকারের পার্ট। অ্যাক্টিভিস্ট আর মন্ত্রী বা উপদেষ্টা এক জিনিস না। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই যে স্ট্যাটাসটা দিয়েছেন, এটি সরাসরি তো একদম অ্যাক্টিভিজমের পার্ট। তারা মনে হচ্ছে অ্যাক্টিভিস্ট, কিন্তু সরকারের থেকে তো অ্যাক্টিভিজম করা যায় না। তারা যদি মনেই করেন যে এই ইস্যুতে তারা সরকারের সঙ্গে বনিবনা হচ্ছে না বা অধ্যাপক ইউনূসের সঙ্গে তাদের মিলছে না, তাহলে তাদের উচিত হবে মন্ত্রী পরিষদ থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়া, যেমন নাহিদ ইসলাম যেটা করেছেন, খুব রাইটলি করেছেন। যেহেতু উনি রাজনীতি করতে চান, উনি একদম প্রজ্ঞাবান সিদ্ধান্ত, না, এখানে আমি আরেকটা কথা বলি আপনাকে, আবার থামাচ্ছি, আমি আরেকটা কথা বলি। সেটা হলো, দেখেন এই দুইজন উপদেষ্টা, ওনাদের বক্তব্য কিন্তু ওনাদের ক্যাবিনেটের যিনি প্রধান তার সঙ্গে মিলছে না, বরঞ্চ নাগরিক পার্টির যে নেতা হাসনাত অথবা সার্জিস অথবা নাহিদ ইসলাম তাদের সঙ্গে মিলছে। আমি সে কারণেই বললাম এটা অ্যাক্টিভিজমের পার্ট। যদি তারা মনেই করেন যে তারা অ্যাক্টিভিজম করবেন, পার্টি করবেন, দল করবেন, তাহলে তাদের উচিত হবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে তারপরে অ্যাক্টিভলি এই পলিটিক্সটা করা। তারা পলিটিক্সটাই ভালো করবেন। কিন্তু যদি তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের ঠিক বিপরীতে দাঁড়ান একদিনের মাথায়, তখন এটা দেশের বাইরেও একটা সাউন্ড যায় যে এই সরকারের মধ্যে বোধহয় কোনো সমন্বয় নাই। এখন এই সরকারের সবচেয়ে শুরু থেকেই যেটা আমরা খেয়াল করছি, এই এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ব্যক্তিত্ব বা তাদের ভালো মানুষ নিয়ে হয়তো প্রশ্ন নাই, কিন্তু অদক্ষতা নিয়ে প্রশ্ন আছে। তো একটা সরকার যখন অদক্ষ হয় তখন খেয়াল রাখতে হবে যে যারা ডেভিল ফোর্স, যারা সরকারকে বিপদে ফেলতে চায় বা যারা খারাপ পরিস্থিতি হলে সুবিধা নিতে চায়, তারা কিন্তু স্ট্রং হয়। আর সরকার যখন শক্ত থাকে, সরকারের মেরুদণ্ড যখন শক্ত থাকে, তখন কিন্তু ডেভিল ফোর্স গুলো ভয় পায়। এখন যখন এইভাবে দেখা যাবে যে সরকারের দুর্বলতা প্রকাশিত হয়ে যাচ্ছে, সরকারের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়ে যাবে, তখন কিন্তু যারা সরকারকে বিপদে বা ট্র্যাপে ফেলতে চায় তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে। এটি হচ্ছে সরকারের জন্য বিপদ। ফলে ডক্টর ইউনূসের উচিত হবে যে এই যে সমন্বয়হীনতাটা কমিয়ে আনা। আর যেসব উপদেষ্টা মনে করেন যে না তারা অ্যাক্টিভিজমটাই করবেন, পলিটিক্সটাই করবেন, তাদের উচিত হবে উপদেষ্টা পরিষদে না থাকা। আমরা কিন্তু সামনের দিনগুলিতে দেখতে চাইবো, দেখুন ডক্টর ইউনূস এবং তার অপর দুই উপদেষ্টা এটা কিন্তু দুটো ভিন্ন কথা বলেছেন। আমরা সামনের দিনগুলিতে দেখতে চাইবো কারটা থাকে, কারটা বাস্তবায়িত হয়। এখন যদি মানে অনেকটা ওই যে একটা কথা আছে না, আপনার একটা প্রবাদ আছে যে লেজটাকে লেজ দাঁড়াচ্ছে, মানে প্রাণীটা লেজ দাঁড়াচ্ছে নাকি লেজটা প্রাণীকে দাঁড়াচ্ছে, প্রাণীটা নাম উচ্চারণ করলাম না। এখন আমরা কিন্তু এটা দেখতে চাইবো যে আসলে কে পাওয়ারফুল, প্রাণীটা নাকি লেজটা? লেজে কি প্রাণীকে দাঁড়াচ্ছে, কি হবে আলটিমেটলি? আপনার পাওয়ারফুল কে সেই উত্তরটা কিন্তু আমরা জানি। আপনি খেয়াল করেন যে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পরে প্রধান উপদেষ্টা যতবার বক্তব্য দিয়েছেন ততবার তিনি, বিশেষ করে প্রথম দিকে, তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। এবং তিনি বারবার কিন্তু এই তরুণদের কথা বলছেন, তরুণরা একটা সম্ভাবনা তৈরি করেছে, একটা নতুন সম্ভাবনার মানে তাদের দ্বারা হবে তিনি আশাবাদ। তরুণদের তিনি খুব মানে কি বলা যায়, খুব সমীহ করে কথা বলেন। এবং তরুণরা যে তাকে বসিয়েছে এই জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পরোক্ষভাবে। তার মানে পাওয়ারফুল আসলে তরুণরাই এখন পর্যন্ত। তরুণরা মানে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের কয়জন উপদেষ্টা পরিষদে আছেন আর কয়জন উপদেষ্টা পরিষদের বাইরে আছেন সেটি অন্য তর্ক। কিন্তু এই সরকার যে এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শীর্ষ নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে বা তারা যে সরকারের উপরে খুব প্রভাব বিস্তার করতে পারেন, এটি খুব পরিষ্কার। কারণ নাহিদ ইসলাম সরকার থেকে চলে গেছেন, কিন্তু আপনি খেয়াল করবেন যে নাহিদ ইসলাম কিন্তু খুবই পাওয়ারফুল। হাসনাত আব্দুল্লাহ সার্জিস সরকারে যুক্ত হননি, কিন্তু তারা, আমরা জানি যে সরকারের উপরে তাদের প্রভাব দারুণ। ফলে ডক্টর ইউনূস যে কথা বলেছেন, তিনি স্টেটসম্যান সুলভ কথা বলেছেন যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন না, নির্বাচন হবে, জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগের 15 বছরের শাসন তারা পছন্দ করছে না, ভোট দেবে না, ভোটে সে জনগণ ডিসাইড করবে। এইটা ছিল একজন রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য। কিন্তু বাকি দুই উপদেষ্টা কথা বলছেন এটা অ্যাক্টিভিস্ট সুলভ বক্তব্য। এখন কে জয়ী হবেন এখানে আগামী দিনগুলো আমাদের দেখবার বিষয়। এবং আপনি খেয়াল করবেন এখানে শুধুমাত্র এই পলিটিক্সটা, এই আলোচনাটা কিন্তু শুধু সরকার বা তার যে মূল স্টেক হোল্ডার ছাত্র তাদের মধ্যে নাই। এটা কিন্তু একটা বড় পার্ট হচ্ছে বিএনপি।
বিএনপির অবস্থানটা কি? বিএনপির অবস্থান কিন্তু শুরু থেকেই আমরা দেখবো যে একটা মডারেট অবস্থান। বিএনপি মনে করে না যে আওয়ামী লীগকে মাইনাস করা দরকার, বা যদিও এখানে বিএনপি একটা বিরাট উদারতার পরিচয় দিচ্ছে। আমি বলবো যে গত 15 বছর আওয়ামী লীগের মূল পলিটিক্সটা ছিল মাইনাস বিএনপি। বিএনপিকে মাইনাস করার জন্য টোটাল আওয়ামী লীগ এই 15 বছর কাজ করার পরেও এখন বিএনপি কিন্তু বলছে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। সেটা কেন চায় না তার অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু বিএনপি এখানে উদারতার পরিচয় দিচ্ছে। এবং এখন পর্যন্ত ইভেন গতকালকেও রুহুল কবির রিজভী বলেছেন যে যারা অপরাধে যুক্ত না, যাদের বিরুদ্ধে হত্যা, খুন, গুমের অভিযোগ নেই, তারা যদি আওয়ামী লীগের রাজনীতি করেন তাতে অসুবিধাটা কি? এবং দিন শেষে যদি ভোট হয়, ভোটে মানুষ ডিসাইড করবে যে এখানে এনসিপি সরকার গঠন করবে, জামাত সরকার গঠন করবে, বিএনপি করবে নাকি আওয়ামী লীগ করবে। ফলে এখানে তো আপনি একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সংগঠন, আপনি তো একটা দলকে নিষিদ্ধ করে দিতে পারেন না। জি, আমি আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, কারণ এত কিছু আলোচনা কিন্তু হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহর এই একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে। তো আপনার কি ওই স্ট্যাটাসকে আজকে দেখলাম আবার তাদেরই এক সহকর্মী মিস্টার পাটোয়ারি, সে আপনার ঢাকার বাইরে এক জায়গায় যে উনি বলেছেন যে হাসনাতের সেই স্ট্যাটাসটা নাকি শিষ্টাচার বর্জিত হয়েছে, মানে নিজেরা কি লেগে গেল কিনা বুঝতে পারছি না। এইটা আপনি খেয়াল করবেন যে শুধু এই নাগরিক পার্টির মধ্যে না, আপনি খেয়াল করেন আগস্টের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যে ফ্র্যাকশন আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে মারামারি, সম্মেলন কেন্দ্র করে মারামারি, চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে বহিষ্কার করা, এবং কয়েকটা জেলায় তো একসঙ্গে অনেককে বহিষ্কার করেছে। তার মানে কি, যে তাদের মধ্যে একটা বিরোধ বা এই স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু এইটা শুরু থেকেই ছিল এবং এখনো আছে। এবং আপনি যার নাম উচ্চারণ করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তো আরেকটা বিপজ্জনক স্ট্যাটাস দিয়ে, যদিও সেটি আবার সমালোচনার মুখে প্রত্যাহার করেছেন, জিয়াউর রহমানকে তিনি যেভাবে সমালোচনা করলেন, এটা তো হয় না, মানে এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে না। সমালোচনার মুখে তিনি আবার সেটি প্রত্যাহার করে আবার জিয়াউর রহমানের কিছু প্রশংসা করলেন। তো ভাই, আপনি একটা দায়িত্বপূর্ণ পদে থেকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে তো ভাবতে হবে। আপনি তো লেম্যান না, সাধারণ মানুষ না, আপনি তো একজন সাধারণ মানে চাকরিজীবী নন। তো আপনি তো একটা দায়িত্বপূর্ণ পদে থেকে একজন সাবেক রাষ্ট্রপ্রধান সম্পর্কে আপনি কি লিখবেন, তার চেয়ে জরুরি হচ্ছে আপনি কি লিখবেন না। তো ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে আবার যেটি বললেন, এটা আরো পরিষ্কার যে আপনি শুরুতে যে বলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দুই উপদেষ্টার কথা যেমন মিলছে না, আবার নাগরিক পার্টির সদস্যদের মধ্যেও তো এখন এই যে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস নিয়ে এই দুই রকমের কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে এই হাসনাতের স্ট্যাটাস নিয়ে কে কি বললেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ইস্যুতে সেনাবাহিনীর অবস্থানটা কি। আমরা কি এখন পর্যন্ত সেনাবাহিনীর তরফে বা আইএসপিআর এর তরফে কোন স্টেটমেন্ট পেয়েছি যে মিস্টার হাসনাত একটা খুবই দায়িত্বপূর্ণ পদে এবং জুলাই অভ্যুত্থানে শীর্ষ থাকা একদম খুবই। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি কিন্তু থামাই, আপনি হাসনাত কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেন, আমিও তাকে গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু আপনার কি মনে হয় ওনারা তো এখন একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছেন, একদম শিশু একটা পার্টি যার বয়স এখনো 1 মাসও হয়নি, তেমন একটা পার্টির কিন্তু হাসনাত কিন্তু শীর্ষ নেতা নয়, সে হলো একটা অঞ্চলে মানে 3-4 নম্বরের নেতা তো নিশ্চয়ই, প্রথম সারির অঞ্চলের সংগঠক। আপনার কি মনে হয় এই যে আমাদের সেনাবাহিনী যারা আছেন তারা কি এতটাই এই ধরনের চিন্তার মধ্যে থাকেন যে একটা নবগঠিত নতুন একটা সংগঠন, যার ইলেকশনে যার অবস্থান নিয়ে সবাই মানে হাসাহাসি করছে অনেকটা বলা যায় মাঝে মাঝে, তো সেরকম একটা সংগঠনের তৃতীয় সারির একজন নেতাকে ডেকে নিয়ে এই সমস্ত সেন্সিটিভ কথা বলবেন? যদি তারা বলতেই হয় তাহলে তো নাহিদ ইসলামকে ডাকতেন অথবা আখতার হোসেনকে ডাকতেন। ভয় হাসনাতকে সেই পর্যায়ের কেউ ডাকে নাকি ডেকে এগুলি বলা যায়? আমি না ঠিক ক্লিয়ার না, আপনার কাছে এটা কি মনে হয় জিনিসটা? এটা কি আসলে মানে যদি এটা না ঘটতো, এরকম ঘটনা সত্যি সত্যি না ঘটতো, তাহলে হাসনাত এরকম একটা স্ট্যাটাস দিতেন বলে আমার মনে হয় না। নিশ্চয়ই একটা বৈঠক হয়েছে, না হলে হাসনাতে, কারণ এই ধরনের আপনি এটা খেয়াল করেন বাংলাদেশের এই ঘটনাটারে আমি দুই ভাবে দেখি, যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এখানে কিন্তু আমি একটু 1 মিনিট আমি একটু থামাই আপনাকে, আপনি আবার বলবেন এটা। দেখেন, হয়তো আলাপ হয়েছে, এমনও তো হতে পারে হাসনাতই ওনার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করে দেখা করেছেন, সেটা হতে পারে। কিন্তু হাসনাত কিন্তু এটা বলেন নাই যে ওনাকে ডেকেছেন না ওনারা গেছেন, সেটা কি বলেছেন? বলেছেন যে 11ই মার্চ উনি নিজে যে দেখা করেন, উনি যে নিজে আগ্রহ প্রকাশ করে দেখা করেন, তার যে অর্থ হবে আর তাকে ডেকে নিয়ে দেখা করা কিন্তু ভিন্ন অর্থ হবে, ভিন্ন অর্থ। এখন তাকে ডেকে নেওয়া হয়েছে নাকি তিনি গেছেন, আমরা তো সেই উত্তরটা জানি না। ফলে এইটা উচিত হবে আইএসপিআর এর একটা বিবৃতি দেয়া, ব্যাখ্যা দেয়া। আমি যেটা বলছিলাম যে হাসনাতের স্ট্যাটাসের একটা
আমি একটা অন্য ডাইমেনশন দেখি, যে বাংলাদেশে আমরা পুলিশের সমালোচনা করি, সাংবাদিকদের সমালোচনা করি, রাজনীতিবিদদের সমালোচনা তো করি, কিন্তু পাবলিক স্ফেয়ারে এসে সেনাবাহিনী সম্পর্কে এরকম খুব চাছাছোলা ভাবে কথা বলা এই প্রথম বোধহয় কেউ ঘটনা ঘটালে। হ্যাঁ, এর আগে দেখিনি। এটি প্রথমত একটি সাহসী কাজ এবং ঝুঁকিপূর্ণ কাজ। তো হাসনাত আব্দুল্লাহ এই ঝুঁকিটা তো জানেন যে সেনাবাহিনী সম্পর্কে, এবং তিনি কাকে ইঙ্গিত করছেন আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা বলছি না। তো হাসনাত আব্দুল্লাহ জানেন যে এই কথার কনসিকুয়েন্স কি হবে বা হতে পারে, ফলে একেবারেই যদি বৈঠক না হয়ে থাকে তাহলে তিনি এই কথা, কিন্তু প্রশ্ন যেটা 11 তারিখের ঘটনার স্ট্যাটাস দিতে তাকে 10 দিন অপেক্ষা করতে হলো কেন, এই 10 দিনে কি কি ঘটেছে আমরা কিন্তু সেটা জানি না। ফলে আইএসপিআর এর উচিত হবে এই বিষয়ে একটা স্টেটমেন্ট দেওয়া যে আসলে কি হয়েছিল, পরিষ্কার করা। না হলে হবে কি, মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে যে তাহলে হাসনাত যা বললেন তাহলে সেটাই সঠিক কিনা। তাহলে এই জায়গাটা একটা পরিষ্কার করবার প্রয়োজন আছে আমার মনে হয়। আচ্ছা, এখানে আমি আমার একটা অপিনিয়ন বলি আপনাকে। আমাদের আলোচনা মোটামুটি শেষ, আমার অপিনিয়ন দেখেন আপনার কাছে কেমন লাগে। আমি একটা হাইপোথেটিক্যালি বলি, জি। আপনি যে কথাটা বললেন যে হাসনাত যে কাজটা করেছে এটা ঝুঁকিপূর্ণ, আমার কাছে কিন্তু তা মনে হয় না। আমার কাছে মনে হয় হাসনাত যে কাজটা করেছে এটা যে কোনো মানে আপনার প্রতিক্রিয়া হোক না কোনো, আসলে হাসনাতে কিন্তু হিরো হবে। হ্যাঁ, আমি একজন বলছি আপনাকে। হ্যাঁ, তার বিরুদ্ধে যখন অ্যাকশন নেওয়া হয় তাও সে হিরো হবে। হ্যাঁ, তাও সে হিরো হবে, কিন্তু তার এখানে কিন্তু লসের কোনো স্কোপ নাই। সে জিতবে, সে নিশ্চিত বিজয়। এবং পাশাপাশি কি হচ্ছে, আপনি দেখেন গত কয়েকদিন ধরে কিন্তু এই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের ব্যাপারে নানা ধরনের কিন্তু কথাবার্তা হচ্ছিল, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ, অমুক নিয়োগ, তমুক অনেক কিছু কিন্তু হচ্ছিল, অনেক বিতর্ক কিন্তু আসছিল। ওগুলো কিন্তু চাপা পড়ে গেছে এই একটা কারণে। রাইট। সে কিন্তু লোকের পুরো দেশের, যদি সে এখানে এখন তাদের একটা আলাদা একটা আসে, মানে আলাদা একটা জায়গায় তারা চলে আসছে, এবং আমি মনে করি এটা খুবই পরিকল্পিত একটা রাজনৈতিক মুভ। আমি এটা বলবো, যেখানে তাদের হারানোর কিছু নাই, বরং তার যা কিছুই ঘটুক না কেন, যেমন এখন যেটা ঘটছে, তারা যেভাবে চাচ্ছে সেভাবে ঘটছে, এটা কিন্তু ওদের লাভ হচ্ছে। আবার যদি কোনো অ্যাকশনে যায় কেউ, তাও লাভ হবে। তো সব দিকে লাভ। কাজে আমি তো হাসনাতকে বোকা মনে করি না। আপনার এই পর্যবেক্ষণের সঙ্গে আমি একমত, এখানে দ্বিমত করছি না। এটা হতেই পারে যে হয়তো খুবই সুচিন্তিত ভাবেই তারা করেছেন, যাতে করে যে কোনো ঘটনায়, কারণ তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে একাধিকবার বলেছেন যে যে শহীদ হয়েছে, বা যে মারা গেছে তার তো মৃত্যুর ভয় নাই। তো তারা ওই একটা স্পিরিট নিয়ে তো এই এখন মুভমেন্টটা করছেন বা এখন একটা লড়াই করছেন। ফলে সেই জায়গা থেকে হয়তো তারা ভাবছেন যে ঠিক আছে আমরা একটা বলে দেই, এবং এটা ইতিহাস হয়ে থাকবে, হাসনাতের ঘটনাটা ইতিহাস হয়ে থাকবে। এটার কনসিকুয়েন্স বা রেজাল্ট যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু রেফারেন্স দিবে যে ফেসবুকের পাবলিক প্লেসে এসে সেনাবাহিনীর সমালোচনা করা যায়, এবং সেটা কে করেছিলেন? হাসনাত করেছিলেন। হাসনাত কিন্তু এভাবেও হিরো হবেন।